শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন দিন নতুন সকালের সাথে চলে এলাম বন্ধু তোমাদের কাছে। আজকে কিন্তু খুব ভোরে মাঠে এসেছি, তখন ঠিকভাবে ভোরের আলোটাও ফোটেনি, তাই ব্লগটাও শুরু করতে পারিনি। একটু আলোটা ফুটতেই এই যে শুরু করলাম ব্লগটা। তো আজকে যেহেতু ধান দেওয়া হবে গোডাউনে, তার জন্য ধানটাকে ভালোভাবে আগে ধানের মধ্যে যে আগড়া ধানগুলো রয়েছে ওগুলোকে উড়িয়ে নিচ্ছি, দিয়ে ধানটাকে পরিষ্কার করে তারপর গোডাউনে দেওয়া হবে। এর আগে কিন্তু মাঝখানে দুদিন চলে গেছে, দুদিন ধরে ধানটাকে রোদ দেওয়া হয়েছে ভালো করে। আর ধান ঠিকঠাকভাবে না শুকালে গোডাউনে কিন্তু ধান নেবে না। যখন থেকেই মাঠে এসেছি তখন থেকেই কিন্তু আমি আর বর দুজন মিলে ধানের থেকে আগড়া ধানগুলোকে উড়াচ্ছিলাম। এখন ধান প্রায় কমে এসেছে, তার জন্য আমি একা উড়াচ্ছি। মা আর বর দুজন মিলে বস্তাগুলোতে ধান ভরে নিচ্ছে। ওদিকে আবার ধান বয়ে নিয়ে যাওয়ার জন্য গোডাউনে গাড়িও এসে গেছে। আর এই যে মামাটাকে দেখছো, ওই যে আসছে, ওই মামা এখান থেকে বস্তাগুলোকে মাথায় মাথায় করে গাড়ির কাছ পর্যন্ত নিয়ে যাচ্ছে। আর এই চাষের সময় তো হেল্প করে দেওয়ার মতো লোকের খুবই অভাব। এই মামাকে কালকের থেকে অনেক করে বলতে রাজি হয়েছে। এই মামাদের কিন্তু মাঠে এখনও ধান পড়ে রয়েছে, তবুও ভাগ্নের মুখের ওপর না বলতে পারেনি, তাই খুব সকালে এসে কাজে লেগে গেছে। এখানকার কাজ সেরে আবার নিজের মাঠে যাবে কাজ করতে। এই মামাদের মাঠ কিন্তু আরও অনেকটাই দূরে। নিজেদের মাঠে ধান পড়ে রয়েছে, তবুও এসে ভাগ্নের কাজে একটু হেল্প করে দিতে পারছে। এটা কেন সম্ভব হয়েছে বলো তো? এবছর কিন্তু কালবৈশাখী এখনও ঢোকেনি, তার জন্য কিন্তু মানুষগুলো হাসি মুখে ফসল তুলতে পারছে, বা দুদিন কি 3-4 দিন ধরে ধানটা মাঠের মধ্যে রাখতে পারছে। আর অন্যান্য বছর তো দেখি কতটা পরিমাণ নাজেহাল হয় মানুষগুলো। তো এবছর কালবৈশাখী এখনও আসেনি, অনেকটাই ভালো হয়েছে। দেরি করে আসুক কোনো সমস্যা নেই, মানুষগুলো আপাতত ফসলগুলো তুলুক। এখন তাপমাত্রা যেভাবে বেড়ে গেছে, বৃষ্টি না আসুক বলছি বলে হয়তো সবাই রাগ করছো, কিন্তু কি বলো তো, চাষিদের কথাও তো ভাবতে হয় না। সেরা অবস্থা ওই ছেঁড়া অবস্থাটা কি রে, গোটা নিলে আমি কি করবো? আমি কি ঠিক একটা দূর চারদিকে ছেঁড়া বাবা হবে নি, ওটা হবে নি। ধান নিয়ে যাওয়ার জন্য যে বস্তাগুলো, ওগুলো কিন্তু গোডাউন থেকেই দিয়েছে। অনেক বস্তাই ছেঁড়া রয়েছে, তার জন্য মা আর কাকিমা দুজন মিলে বস্তাগুলোকে ঠিক করছে, ছেঁড়া জায়গাগুলো ঠিক করা যায় কিনা দেখছে। আর আমি এদিকে ধান ভরে নিচ্ছি, কারণ দেরি করলে তো হবে না, আমাদের আবার রোদে কাজ করা অভ্যাস নেই। তার জন্য খুব ভোরে এসে কাজে লেগে গেছি। এই রোদ বেরিয়ে পড়লেই আমাদেরই সমস্যা। আমরা ধান গোছাচ্ছি, আর ওই যে দেখছো একজন খড় বাঁধছে। ওরা কিন্তু হাতেই ধান কেটেছে। ওদের যেহেতু বাড়িতে গরু রয়েছে, তার জন্য খড় তো অবশ্যই দরকার, তার জন্য ওরা হাতে কাটছে। আর ওদের ধান তুলতে অনেকটা দেরি হবে। আর আমাদের বাড়িতে যেহেতু গরু নেই, তার জন্য খড়ও প্রয়োজন নেই, আর এই জন্যই মেশিনে কাটা হয়ে গেছে ধান। এদিকে তো কাকিমা একাই ধান গোছাতে ব্যস্ত, বেশ কয়েকটা বস্তাও কিন্তু ভরে ফেলেছে। আর একার পক্ষে তো এত ধান গোছানো সম্ভব নয়, তাই আমাদের ধান গোছানো হয়ে গেলেই এসে কাকিমার ধানটা গোছানো শুরু করব। আর ওই মামা আমাদের ধানটা বইতে বইতে কাকিমাদের ধানটা গোছানো হয়ে যাবে। দড়ি যাতে বাড়িতে সারা বছরের জন্য যে ধানটা রাখবো সেটা কিন্তু এখনও গুছাইনি। আমাদের গোডাউনের ধানটাকে গুছিয়ে দিয়ে দিয়েছি, আর এই যে কাকিমাদের ধানটাও গোছানো শুরু করে দিয়েছি, কারণ গোডাউনে যে ধানগুলো যাবে সেগুলো তো আগে রেডি করে দিতে হবে না। বর আর ভাই দুজন মিলে চলে গেছে গাড়ির কাছে, ওখানে আবার ধান বস্তাগুলোকে ভরে ভরে দিতে হবে, কারণ যে মামা বই ছিল তাকে কম কম করে বস্তাতে দেওয়া হয়েছে। এতটা রাস্তা মাথায় মাথায় নিয়ে যাবে, তো তার জন্য বস্তাতে একটু কম কম করে দেওয়া হয়েছে। আর ওই গোডাউনে কিন্তু বস্তা নিয়ে গেলে ওখানে কিন্তু পুরো ভর্তি বস্তাকেই হিসাব করা হয়। এখানে সবাই মিলে একটা কাজে লেগে থাকার থেকে দু জায়গায় ভাগ হয়ে গেছে। বর আর ভাই দুজন মিলে চলে গেছে গাড়ির কাছে, ওখানে ধান বস্তাগুলোকে ভরে ভরে নিচ্ছে, আর এখানে আমরা গুছিয়ে দিচ্ছি। গাড়ি নিয়ে যে ভাইটা এসছে সেও ফোন করে বারবার তাড়া দিচ্ছে যে এই ধান গোডাউনে দিয়ে আবার সে অন্যজনের ধান বইতে যাবে। চাষের সিজনে তো কেউ বসে নেই, তো সব মিলে যেন একেবারে ছোটাছুটি লেগে গেছে আমাদের। দেখতে দেখতে দেখো রোদটাও কীরকম উঠে গেল। অন্যান্য দিন তবু ছাতা নিয়ে কাজ করতে পারি, আজকের যে কাজ, আজকে তো ছাতা হাতে নিয়ে কোনো মতেই কাজ করা যাবে না। আজকে একেবারে ছাতাবিহীন কাজ, যা হয় হোক, কিছু করার নেই, কাজটা তো আগে কমপ্লিট করতে হবে না। আমাদেরও গোডাউনে দেওয়ার জন্য ধান আগে বের করে দিয়েছি। আর এই যে ধানগুলো দেখছো মা আর আমি মিলে বয়ে নিচ্ছি, এগুলো কিন্তু বাড়ি যাবে। এই ধানগুলো শুধুমাত্র বাড়ির জন্যই রাখা।
বরটাও আজকে খুব খাটছে, ওদিকেও গোডাউনের গাড়ি লোড করে দিয়েই আবার এসছে কোনো কাজ বাকি আছে কিনা দেখতে। তো এসেই দেখলো এখানে আমাদের ধানগুলো পড়ে রয়েছে, বাড়িতে যে ধানগুলো রাখবো তো ওগুলোকে ও নিজেই গুছিয়ে নিচ্ছে। মা এসে একটু ধরেও দিল। আর আসলে কাকিমাদের ধানগুলো গোছাতে একটু সময় লাগছে আমাদের, তাইও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারা যায় কাজগুলো কমপ্লিট করতে। বেচারা তো এইসব কাজে এতটা পটু নয়, তবুও কি করবে, হাতে চাষ করেছে যখন এইটুকু তো মানিয়ে নিতেই হবে। গাছে কেমন অবস্থা? এদিকে ধর, এদিকে ধর, সেদিকে ধর। এরকম চাইছে তো যে বেশি করে একটু করে দাও, তার লিমিটের সুবিধা বলতে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে দেখো হাতে ধান ঝাড়ছে, ধান ঝাড়া মেশিন হয় না, ওই মেশিনেই ধান ঝাড়ছে। হাতে এখন সময় নেই বলে আর কাছে গিয়ে দেখাতে পারলাম না। দেখি পরে যদি কোনো দিন পারি তোমাদেরকে এই জিনিসটাও শেয়ার করব। তো একেবারে কাছ থেকেই আমাদের ধানটা দেখে নাও, কতটা লম্বা লম্বা ধানের দানা। এত কষ্ট করে চাষ করার পর তোমাদের সামনে যখন এই হাতে করে ধানটা তুলে ধরতে পারছি, তো সত্যি মনের মধ্যে এক আলাদাই শান্তি লাগছে। এইমাত্র ধানের কাজ শেষ হলো, 10টা বেজে গেছে। অনেক ভোর থেকে এসছিলাম, তো বস্তাগুলো বওয়া হচ্ছে। আমি এই যে বসছি একটু রেস্ট নিচ্ছি, তাও রোদের মধ্যে, প্রচুর রোদ বেরিয়ে গেছে। তো চলো শেষমেশ কত কি বস্তা হলো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7টা আর ওদিকে তোমার 17টা। এটা আবার কি করো? এটা তুমি যে কাজটা করো ওটা কষ্ট করে তুলে লই দি। মানে চলে গলা, কোন গলা যাবে শুরু গলা দাও। আমি দাঁড়িয়ে। মা কোথায়? মা মাঠে, এখনো কাজ আছে নাকি? হয়। কেন ও বস্তাটা একটা নিয়ে নেবো দোকানদারের পাশ নু। ও বস্তাটা একটা নিয়ে নেবো ভাড়া টাকার তরে। এটা কি হচ্ছে তোর? হ্যাঁ বক্সিং, এইটা দরকার ছিল। জল খাবি? আর তুই না বাসা তুলে দে। আরে কোচা কাটো ভাই, থোড়ি নামে দেব। হ্যাঁ না সাইকেল নেই। হ্যাঁ তুলে দিবি আবার সাইকেল। আচ্ছা এটা বস্তা তুলে দে তোমাকে। তুলে যা মানে এটা 50 উপর গিয়ে তো হাত পাবে নি তো দেখি। এই তো আমার ভাই আছে সুপারম্যান। এইদিকে চলে যায়, এই গ্যাপটা মানে দিলাম। পড়বে কিনা দেখো। না না আমি আছি তো। আস্তে 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 এই যে ধানের কাজ কমপ্লিট করে এসে বসছি আমি, মা, কাকিমা, এই যে গাছের ছায়ায় মাঠের ধারে। কি করব, আজকে প্রচুর খাটনি হয়েছে। আরেকবার হাই করো, আরেকবার করো। আমার মা হাই করো আরেকবার। হাই।
মা লক্ষ্মীর জমি মানে এবছরের মতো কাজ শেষ। কাজ শেষ। না না, এ মা লক্ষ্মী এবছরের মতো বিদায় করো, যদি বাঁচি রাখো পরের বছর সুস্থ আবার মাঠকে আসো। আসবো। এই একটা আলাদাই আনন্দ, তাই না? তো বন্ধুরা, মাঠ থেকে সবকিছু গুছিয়ে গেছে নিয়ে বাড়ি আস্তে আস্তেই প্রায় 12টা বেজে গেছিল। এসে আগে স্নান সেরে রান্নাটা করে রেখে দিয়েই না খেয়ে তোমাদের সামনে আগে বসে পড়েছি লাভ ক্ষতির হিসেবটা শেয়ার করার জন্য। যেহেতু তোমাদেরকে আগে থেকেই বলে রেখেছি যে লাভ হলো না ক্ষতি হলো, এই হিসেবটা তোমাদেরকে দেব। এই দেখো, খাতা পেন নিয়ে বসে গেছি, আমার হিসেবও হয়ে গেছে। এবার শুধু তোমাদেরকে বলার পালা। তো লাভ ক্ষতির হিসেবটা বলতে গেলে সর্বপ্রথম আমাকে যেটা বলতে হবে যে আমরা যখন ভাগ চাষিকে জমিটা দিতাম তখন আমরা কি পেতাম ভাগ চাষির থেকে। তো যেহেতু আমাদের এই একটাই ফসল ওঠে, যেহেতু বন্যা এলাকা, তো দুটো ফসল হয় না, এই একটাই ফসল হয়। তো এই ফসলটা উঠলে ভাগ চাষি আমাদেরকে টাকা নিলে দিত 3000 টাকা, আর যদি টাকা না নিতাম তাহলে দিত 100 কেজি চাল। তো এটাই পেতাম ভাগ চাষির থেকে। আর আমরা যে ফসল তুললাম এখান থেকে কি পেয়েছি এবার তোমাদেরকে বলার পালা। তো ফসল ওঠার পর বাড়িতে সারা বছরের জন্য প্রয়োজনীয় যতটা ধান লাগে সেই ধান রেখে দিয়ে অতিরিক্ত ধানটাকে গোডাউনে বিক্রি করে দিয়েছি। সারা বছরের যে ধানটা লাগে সেই ধানটা মোট আমরা রেখে দিয়েছি প্রায় 6000 টাকার ধান, আর গোডাউনে দিয়ে আমরা পেয়েছি 7500 টাকা। তাহলে হলো কত? 13500 টাকা। আর আমরা খরচ করেছি মানে একদম চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত যে খরচটা হয়েছে সেটা হচ্ছে 7000 টাকা। তাহলে আমরা লাভ পেয়েছি কত? 6500 টাকা হাতে থেকে গেছে। আর আমাদের বাড়িতে তো ধান থেকেই গেছে, সারা বছরের চাল ফ্রি। তো বন্ধুরা, চাষে তো অবশ্যই লাভ আছে। যারা আরও নিজেরাই হাতে সব কিছু করতে পারে তাদের জন্য চাষটা অনেক লাভজনক। আর আমরা তো সব কিছুই আমাদেরকে লোক দিয়ে করতে হয়, তো এই জন্য খরচটা বেশি পরিমাণে হয়, কিন্তু লাভ রয়েছে, চাষে লাভ আছে। তাহলে বুঝলে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আসলে কি বলতো, চাষ করতে গেলে অনেকটা দায়িত্ব নিতে হয়, অনেকটা সময়ও দিতে হয়। তার জন্য আমরা পিছিয়ে যাই, ভাগ চাষিকে দিয়ে দিই চাষ করতে। কিন্তু চাষ করাটা ভালো। কি জানি সামনের বছর করতে পারবো কি না, ঈশ্বর কি চান। আশা যদি ঈশ্বর চান তাহলে অবশ্যই সামনের বছর আবার চাষ করতে যাব, না হলে ভাগ চাষিকে দিতেই হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, আর বিশেষ কিছু বলছি না, ভিডিওটা আর বড়ও করছি না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।